প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা স্বপ্ন দেখেছিলাম সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসের, কিন্তু বাস্তব চিত্র কিন্তু একদমই আলাদা। গত 2 সপ্তাহে দেশে অন্তত 8টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সংঘাত, হামলা ও অস্থিরতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে সামান্য গুপ্ত লেখনকে কেন্দ্র করে, দেয়ালে সেই লেখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে একজন শিক্ষার্থীর পায়ের গোড়ালি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে রাজধানী শাহবাগ থানার ভেতরে পুলিশের সামনে ডাকসু নেতাদের পিটিয়েছে ছাত্রদল। এই দখলদারিত্ব, মব জাস্টিস আর সাইবার বুলিংয়ের নোংরা খেলায় পিষ্ট হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবং আমাদের সাথে আজ ক্যাম্পাসের এই ত্রিভুজ সংকটের 3 পক্ষের 3 নেতা রয়েছে। আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে কি ঘটছে, কেন ঘটছে। আমি শুরুতে অতিথিদের পরিচয় করাবো। আছেন আমাদের সাথে শ্যামল মালুম, যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। আছেন আব্দুল্লাহ আল মিনহাজ, কেন্দ্রীয় সদস্য, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক, ডাকসু। আছেন জাহিদ আহসান, প্রেসিডেন্ট, জাতীয় ছাত্র শক্তি। 3 জনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে যেতে চাই আব্দুল্লাহ আল মিনহাজের কাছে। ছাত্রদলের অভিযোগ, ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গুপ্ত রাজনীতি করছে, অতীত পরিচয় গোপন রাখছে, এখনো পরিচয় গোপন রাখছে, এবং আপনারা দাবি করছেন যে গুপ্ত লেখায় আপনাদের কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া যদি নাই থেকে থাকে, তাহলে সামান্য একটা গ্রাফিতিকে কেন্দ্র করে কেন মারামারিতে জড়ালেন? শুরুতেই আমার সহ আলোচক সহ দর্শকবিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই পয়েন্টে আমরা কথা বলতে আসছি আজকে, ছাত্র রাজনীতি, গুপ্ত লেখা নিয়ে, আমরা প্রথমেই কিন্তু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় সহ সকল জায়গায় আলোচিত আছে এবং সেটা আমরা প্রকাশ করেছি। গুপ্ত লেখায় কিন্তু আমাদের কোনো আপত্তি আমরা দেখাইনি, বরং সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গা থেকে যে কেউ আমাদেরকে বলতে পারে, সেটাকে আমরা ওয়েলকাম করেছি। এবং আমরা কিন্তু সেটার সাথে যেভাবে উপভোগ করার মতো, এনজয় করার মতো করে আমরা গিয়ে সেটার সাথে গ্রুপ ফটো তুলেছি। আমরা ওইখানে এটাও বলেছি যে বাজে হাতের লেখনী ছাত্রদলের মতো এরকম একটা বড় রাজনৈতিক সংগঠনের বানান ভুল করা সব জায়গায়, মানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে। আমরা এটাও বলেছি যে আমরা ডাকসু থেকে একটা হাতের লেখা প্রশিক্ষণ কোর্সও চালাতে চাই যদি ভাইরা শিখতে চান। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট, যে চাপাতি, রামদা এগুলো ছেড়ে ওনার হাতের লেখা শিখতে যদি আসেন, তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই নিরাপদ ফিল করব। এবং গুপ্তা আমাদেরকে তারা বলছে, আমরা কিন্তু সেই জায়গা থেকে এটাকে ডেমোক্রেটিক জায়গা থেকে আমরা জাস্ট ক্রিটিক করেছি বা জাস্ট হাস্যরস করেছি। কিন্তু আমি ওনাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আমরা বিগত 17 বছর যেই ফেসিবাদ আমল ছিল, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় রাজপথে সংগ্রামে ছিলাম, মিছিল মিটিং করেছি। এই মিছিল মিটিংগুলো অ্যানালাইজ করলে দেখা যাবে যে ওনাদের মিছিল মিটিংগুলো 10 জন 15 জন বেশি হয় না। কিন্তু ওনারা যখন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কমিটি দিয়েছে, সেখানে 200-250 জন, এই সংখ্যাটা কোথা থেকে আসলো? এবং আমরা সেখানে দেখলাম যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সেখানে প্রায় 50 ঊর্ধ্ব হচ্ছে যারা ছাত্রলীগের কমিটিতে পদধারী ছিলেন। আমি প্রশ্ন রাখতে চাই, গুপ্তা আমাদেরকে বলা হচ্ছে, অথচ আমরা দেখলাম সংরক্ষিত নারী আসনে একজনকে এমপি করা হলো, যিনি আওয়ামী লীগের একজন একেবারেই যে অফিসিয়াল পেজ, সেখানে আওয়ামী লীগের পদধারী একজন নেত্রী ছিলেন। আমরা বিগত সময়ে দেখেছি সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামাত এবং শিবিরের লোকজন, সবচেয়ে বেশি মামলার শিকার হয়েছে, মিছিলে আমরা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছি, আয়নাঘরে আমাদের ভাইরা গিয়েছে। এত কিছুর পরও তারপর আমাদেরকেই গুপ্ত যখন বলা হবে, এটা তো একটা অবিচার। কিন্তু সেটাকে আমরা সমালোচনার জায়গায় রাখতে চাই। কিন্তু এই গুপ্ত লেখাকে সিটি কলেজেও যেটা হয়েছে, সেখানে গুপ্ত লেখার সাথে আমাদের ওই কলেজের যিনি সভাপতি, ফেসবুকে হাস্যরস করে ছবি তুলে পোস্ট দিয়েছেন। কিন্তু এটা নিয়ে কিন্তু তারা চাপ নিয়ে আমাদেরকে আক্রমণ করেছেন। আমি এট এ টাইমে একটা পয়েন্ট অ্যাড করে দিতে চাই। আপনারা তো আপনাদের পূর্ণাঙ্গ কমিটিও প্রকাশ করেননি। আপনাদের সভাপতি নুরুল ইসলাম বিবিসিকে বলেছে 4000 থানার 80,000 লোকের তালিকা তিনি দেবেন না। পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে পেছনে গুপ্ত রাজনীতি করছেন কিনা সেটা বুঝবে কিভাবে? দেখেন, আমি ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম, ঠিক আছে? সেটা কিন্তু আমার নাম তালিকা সবকিছু ছাত্র শিবিরের অফিসিয়াল পেজ থেকে আওয়ামী লীগ আমলেই প্রকাশিত হয়েছে। আমি তামিল মিল্লা টঙ্গী শাখার ওইখানে পড়াশোনা করতাম। এট এ টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে ওইখানে গিয়ে কামিল করেছি। সেটা কিন্তু ছাত্র শিবিরের পেজ থেকে প্রকাশ হয়েছে। এখন যখন ছাত্র শিবিরে আমি একজন সমর্থক, আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন একজন সমর্থক পর্যায়ে তাদের সকলের নাম বা ওনাদের মিছিলে যারা অ্যাটেন্ড করে সবার নাম কি ওনারা ছাত্র শিবিরের পেজে পোস্ট করেন? এটা কি করা সম্ভব? আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সবকিছু তো আমার অফিসিয়াল ফেসবুক পেজে আছে। আমরা নাম প্রকাশ করি না। এই ব্যাপারটা পুরোটাই আপত্তিকর এবং এটা একটা অসত্য কথা আমি বলবো। আর এট এ টাইমে আমি প্রশ্ন রাখতে চাই, মায়েদ, তাকে আমরা দেখলাম, তারপরে আমাদের যারা ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারপরে পুতুল নামে একটা মেয়েকে দেখলাম, তারপরে ফারিয়া ইসলাম মেঘলা, এহসানুল ইসলাম, এরা সবাই কিন্তু দেখে গেছে যে ছাত্রলীগের বিভিন্ন মিছিলের সাথে ইভেন মধুর ক্যান্টিনে পর্যন্ত ছবি আছে। তাহলে তারা ডাকসুতে
শুরুতে ছাত্রদল থেকে প্রার্থী হলো কি করে, তাহলে কি আমি তাদেরকে গুপ্ত বলবো? তাহলে এই গুপ্ত ব্যাপারগুলো দিয়ে তারা যেটা আসলে ফ্রেমিং করতে চায়, আওয়ামী স্টাইলে, আওয়ামী লীগের আমলে যেরকম যে কাউকে শিবির বা রাজাকার ট্যাগ দিয়ে মেরে ফেলাটা জায়েজ ছিল, ঠিক সেম ভাবে তারা এখন গুপ্ত যারাই বিএনপি করবে না, যারাই ছাত্রদল করবে না, তাকে এইভাবে ট্যাগিং করে ফ্রেমিং করে আমরা তো অভ্যুত্থানের পর চাপাতি দেখতে এবং পেয়েছি রামদা নিয়ে মারার জন্যই মূলত তারা এই ফ্রেমিংটা করছে। ছাত্রলীগের কমিটি থেকে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবিরই বেশি বের হয়েছে এবং আপনাদের ভিপি সাদিক কায়েমকেও ছাত্রলীগের একটি কর্মসূচিতে অ্যাক্টিভ থাকতে দেখা গিয়েছে। এখন আপনারা যদি ছাত্রলীগ থেকে বের হয়ে আত্মপ্রকাশ করে বলেন যে আমরা এতদিন কৌশল অবলম্বন করছিলাম, তাহলে আপনাদেরকে গুপ্ত কেন বলা যাবে না? দেখেন, এই যে সাদিক কায়েমের যে অভিযোগটা আপনি এনেছেন, সাদিক কায়েমকে আপনি আমি যাদের নামগুলো বলেছি, মায়েত, পুতুল, মেঘলা, এহসান, এরা কিন্তু সবাই ওই মিছিলে ছিল। আর একটা ছেলে যখন ফার্স্ট ইয়ার আমরা বিগত সময় দেখেছি, যখন আসতে হয়েছে আপনাদের এসএম ফরহাদের নামও ছিল। এসএম ফরহাদের নাম ছিল না, কোনো একটা কমিটিতে ছিল না। এসএম ফরহাদ এবং সাদিক কায়েম কোনো কমিটিতে কোনো নামে ছিল এটা আপনি দেখাতে পারবেন না। বরঞ্চ একটা মিছিলের ব্যাপারে একটা যে জায়গায় আপত্তি আসছে, সেই জায়গায় কিন্তু মিছিলে আমাদের ছাত্রদলের সংখ্যাটা আর অনেক বেশি। ইভেনচুয়ালি ছাত্রদলের যে কমিটিটা প্রকাশ হয়েছে 24 গণঅভ্যুত্থানের পরে 200 জনের মধ্যে প্রায় 50 ঊর্ধ্ব হচ্ছে যারা ছাত্রলীগের কমিটিতে একেবারে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে ছিল, যেখানে আমরা সাদিক কায়েমকে দেখেছি। সেই ব্যাপারগুলো আমরা জানি যে যখন আওয়ামী আমলে হলে থাকতে হয়েছে, তখন কিন্তু কোনো রকম বৈধ সিট পাইতে মিনিমাম 1-1.5 বছর লেগেছে। তার আগ পর্যন্ত কিন্তু রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু যেরকম ছাত্রদলের ভাইরাও ছিলেন, সেরকম ছাত্রশক্তি ভাইরাও ছিলেন। ছাত্রলীগের আশ্রয়ে না, তখন হলের প্রশাসনিক জায়গাটা তারা দখল করেছিল। ঠিক আছে, আমার থাকার জন্য যে মৌলিক মানবিক অধিকার, সবার তো বাইরে থাকার ক্ষমতা ছিল না, সবার বাইরে থাকার যে মালুমের কাছে যাই। আপনাকে যে যে প্রশ্ন করেছে সেগুলো শুনবো, তবে এর আগে আপনার কাছে জানতে চাই, আপনারা যে আসলে শিবিরকে এত গুপ্ত বলে ট্যাগ দিচ্ছেন, এর কারণ কি? আপনারা যে ডাকসু নির্বাচনে শিবিরের 23টি পদের জয় মেনে নিতে পারছেন না, হতাশায়? না, দেখুন, এখানে সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যারা দেখছেন আমাদেরকে। একটা বিষয় হচ্ছে কি, আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। আমরা এখানে যারা আছে অন্য অপরাপর ছাত্র সংগঠনের তারাও ছিল, আমরা কিন্তু সেগুলা সবসময় বলছি যে না, তারাও ছিল। তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে যখন বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের হলগুলো তারা একে একে দখল করে নিল। সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনের যারা উঠতে গেছে, আমাদের ছাত্রদলের একেবারে প্রথমেই তারা সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তারপর তারা একে একে ঢাকা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলো যারা আছে সেই পদগুলো তারা দখল করলো প্রশাসনকে ব্যবহার করে। তারপরে তারা প্রশাসনের, রাষ্ট্রের প্রশাসনের ডিসি, এসপি যে পদগুলো আছে সেগুলো দখল করলো, সচিবালয় দখল করলো। দখল করতে করতে বাংলাদেশে মোটামুটি সব কিছুই তারা দখল করে নিল। এবং তার পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিছু কিছু জায়গায় আমরা ভালো করিনি। আমরা তো সেটা সবসময় বলি যে আমরা আমাদের প্রত্যাশিত রেজাল্ট করিনি, হয়তো আমরা সামনে ভালো করব। তো সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ অনেক ঘটনা ছিল। নীলক্ষেতে আপনার সেই নির্বাচনের ব্যালট পেপার পাওয়া গেছে। আর নির্বাচনে যেমন আমরা এই যে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট দিয়েছি, আমার এই মাত্র মনে 2 দিন আগে আমার কালি মুছছে, কিন্তু সেই নির্বাচনে যে কালি ইউজ করা হয়েছে ছাত্র সংসদগুলোতে, ভোট দেওয়ার আধা ঘন্টা পরে এই কালিগুলো শুকিয়ে গেছে। যাই হোক, অনেক অনেক বিতর্কিত অনেক বিষয় আছে। যাই হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশে সেই জায়গাগুলো থেকে আমরা সবাই সরে আসবো, আমরা যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা সবাই কাজ করব। তো যাই হোক, এখন ক্যাম্পাসগুলোতে তো স্টেবিলিটি রাখতে হবে। এবং গত 18 মাসে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কোনো অকারেন্স করিনি। এবং যেখানে আমাদের কোনো শিক্ষার্থীরা অকারেন্স করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে নিবৃত্ত করেছি, বহিষ্কার করেছি, সাংগঠনিক শৃঙ্খলার ভিতরে নিয়ে এসেছি। আপনার যেই জিনিসটা নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত শব্দটা নিয়ে। এই গুপ্ত শব্দটা আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই শব্দটার সাথে আমরা পরিচিত হচ্ছি। পরিচিত কিভাবে? আমরা যাদেরকে ছাত্রলীগ নামে জানতাম, আমি নাম ধরে ধরে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করেছে বিপি, জিএস, শিবিরের প্যানেল থেকে, আর অনেকেই সব ছাত্রলীগ করতো। আমাদের তিতুমির কলেজে যেই ছেলেটা শিক্ষার্থীমুক্ত মানে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস আর জন্য ব্যানার লাগিয়েছে, সে পরবর্তীতে শিবিরের সভাপতি হিসেবে সেখানে আত্মপ্রকাশ হয়েছে। সেম বাংলা কলেজে সেম এই যে আমরা যেখানে বসে আছি পাশে পলিটেকনিক ইনস্টিটিউটে, ও ছাত্রলীগ করতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে যে শিবিরের প্যানেল থেকে বিপি হয়েছে, তার অসংখ্য ভিডিও সে ছাত্রলীগের মিছিল করতেছে। তো এই হচ্ছে বাস্তবতার। কিন্তু যাই হোক,
এই যে বাস্তবতা, আমাদের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আমরা শীর্ষ নেতৃবৃন্দ অনেকবার তাদেরকে বলেছি যে ঠিক আছে, এখন তো সময় ভালো, এখন সবাই মিলেমিশে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে, আপনারা আপনাদের গত 15 বছরের কমিটিগুলো প্রকাশ করেন, আমি আমাদের কমিটিগুলো আপনাদেরকে দিচ্ছি। কিন্তু তারা তাদের কোনো কমিটি তারা প্রকাশ করে না। তো যখনই তাদের কোনো নেতাকর্মী কোনো অকারেন্স করতে, যেমন 3 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের একজন কর্মী, সে একসাথে 3টা মেয়ের সাথে যৌন হয়রানি করেছে, সোশ্যাল মিডিয়াতে সেটা এসেছে, এবং 3টা মেয়ে প্রক্টর বরাবর অ্যাপ্লিকেশন করেছে যে তাকে যৌন হয়রানি করেছে এবং ছাত্রী সংস্থা করার জন্য তাকে বিভিন্নভাবে প্ররোচিত করছে, পর্যায়ক্রমে বাধ্য করা হয়েছে যে ছাত্রী সংস্থা রাজনীতি যেন করে। তো এই ধরনের গুপ্ত রাজনীতি করে তারা হচ্ছে যে এই জিনিসগুলো করছে। এবং এই যখনই বলা হবে যে এই ছেলে তো শিবিরের, তখন বলবে না সে তো আমাদের কেউ না, সে তো আমাদের কমিটিতে নাই। এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা গুপ্ত শব্দটা ক্লিয়ার করার জন্য আপনারা কমিটিগুলো ওকে, আপনি যদি গণতান্ত্রিক পরিবেশ চান, আপনি গণতান্ত্রিক পরিবেশের কথা বলছিলেন, আপনি নিজেই ফেসবুকে লিখেছেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি করতে চাইলে টেনে ছিঁড়ে ফেলা হবে। এটা কি কোনো গণতান্ত্রিক ছাত্র নেতার ভাষা হতে পারে? এটা হয়েছে, এটা আমরা বলেছি, আমি বলেছি, কথাটা বলেছি, বলার একটা কারণ ছিল। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনাটা ঘটেছে, চট্টগ্রাম সিটি কলেজে দেওয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। ছাত্র রাজনীতি, সেখানে তারা ছাত্র শব্দটা কেটে আমাদের নেতাকর্মীরা সেখানে গুপ্ত লিখেছে, এবং সেই গুপ্ত লেখার করে তাদেরকে প্রথম হামলা করা হয়েছে, এবং পরবর্তীতে সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমাদের এই যে পাবনাতে গত পরশু কি হয়েছে আপনারা দেখেছেন, কি বিবস্ত্র অবস্থায় তারা সশস্ত্র অবস্থায় সেভাবে ভয়ঙ্কর মিছিল করছে। এবং আমাদের এইসব ঘটনার পরবর্তী আমরা গত 17 বছর বাংলাদেশে সুস্থ ধারা রাজনীতির জন্য আন্দোলন করেছি, সুস্থ ধারা রাজনীতির আমরা চেষ্টা করেছি, এবং আমরা গত 18 মাসে থেকে গত 20 মাসে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস আমাদের দ্বারা কোনো অকারেন্স হয় নাই। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়াশোনা করুক, শিক্ষার্থীদের অধিকারগুলো সবার আগে এনশিওর করুক। না, আমি শেষ করি। কিন্তু এই যে গুপ্ত রাজনীতির নামে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ক্যাম্পাসগুলো যে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তো সেটা তো শিক্ষার্থীদের পরিবেশ নষ্ট করছে। সেই জন্য আমরা বলেছি যে না, আমরা নিজেরা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত হব না, এবং এটা যদি কেউ করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব। জি, ধন্যবাদ। জাহিদা হাসানের কাছে যাব। আপনি শাহবাগে ডাকসু নেতাদের উপর ছাত্র দলের হামলার করা নিন্দা জানিয়েছেন, বলেছেন এর কোনো জাস্টিফিকেশন নেই, কিন্তু শিবিরের এই গুপ্ত রাজনীতি এবং ছায়া প্রশাসন নিয়ে আপনারা নিশ্চুপ। রাজনৈতিক জোটের কারণে কি এখন আপনারা শিবিরের পকেটে ঢুকে গিয়েছেন? সবাইকে ধন্যবাদ। আমরা শিবিরের যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক কৌশল, এটা নিশ্চুপ না, এটা আমরা বহুবার সমালোচনা করেছি। কিন্তু ধরেন আপনাকে যখন মারা হচ্ছে, শাহবাগে যখন ডাকসুর 2 জন সম্পাদক, শিবিরের কর্মীদেরকে, সাংবাদিকদেরকে মারা হলো, তখন আমার কাছে মুখ্য আলোচনার বিষয়ে মুখ্য আলোচনার বিষয় শিবিরের রাজনৈতিক কাঠামো না। তাদের যে রাজনৈতিক কাঠামো সেটার সমালোচনা আমরা আগেও করেছি, আজকেও করব, কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক ওই সময় আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটি পড়ে শুনিয়েছেন, ওই সময় হামলা হয়েছে। সুতরাং ওই সময় মুখ্য আলোচনার বিষয় হচ্ছে হামলার নিন্দা জানানো। দেখেন, ছাত্রদল যেটি করেছে শাহবাগ থানায়, প্রথম প্রশ্ন আমি একটু এই প্রেক্ষাপটটা বলি, এই যেটা হলো হামলাটা, এটা একটু আলোচনা করা জরুরি। একটা ফেসবুক আইডি থেকে শিবিরের একজন কর্মীর, সলিমুল্লাহ মুস্তাফিজের ফেসবুক আইডি থেকে জায়মা রহমানকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে খুবই কুরুচিপূর্ণ একটা পোস্ট, একটা স্ক্রিনশট আসলো সামনে। ছাত্রদলের আমাদের যারা আছেন ভাই ব্রাদাররা, তারা এটা পোস্ট করলেন যে এটা করেছেন, আমরা এটার বিচার চাই। খুবই ভালো কথা। আমরা কিছুক্ষণ পরে রিউমার স্ক্যানার সহ আরও যে সকল ফ্যাক্ট চেকিং ইনস্টিটিউশনগুলো আছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে এই স্ক্রিনশটটি ফেক, মানে যেই ব্যক্তির নামে ছড়ানো হচ্ছে তিনি এটা ফেসবুকে দেননি, এটা আরেকজন দিয়েছেন। এখন রিউমার স্ক্যানার এটা সত্যতা যাচাই করেছে, তাদের এই ফ্যাক্ট চেকিংটা ভুল হইতে পারে, এবং অন্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো চাইলে আরেকবার ফ্যাক্ট চেক করতে পারে। মানে ফেসবুকে ওই জায়মা রহমানকে, তারেক রহমানকে নিয়ে কে পোস্ট দিয়েছে, শিবিরের ওই কর্মী দিয়েছে নাকি অন্য কেউ দিয়েছে, সেটা যদি আমি ধরে নেই ফর দ্য টাইম বিং, এটা ডিবেটের ব্যাপার। তো ওই লোক যার ব্যাপারে এটা ছড়ানো হলো, তিনি ভাবলেন তার মানহানি করা হচ্ছে, তিনি শাহবাগ থানায় গেলেন জিডি করতে। এটা একটা ডেমোক্রেটিক রাইট, সে রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো অবস্থায় আইনি সহায়তা পেতে পারে। ছাত্রদলের নেতৃবৃন্দ একটা খুব ভালো কাজ করলেন, তারা গেলেন সলিমুল্লাহ মুস্তাফিজের পোস্টের কাছে বিচার নিয়ে বা অভিযোগ দায়ের করতে। এটিও খুবই সুন্দর পদক্ষেপ। মানে ছাত্রদল এবং শিবির সবাই যার যার জায়গাতে খুবই সুন্দর জায়গাতে ছিল। কি হলো এরপরে? শিবিরের ওই কর্মী এবং তার সঙ্গে তার সঙ্গীরা যখন শাহবাগ থানায় গেলেন, তখন আমরা দেখলাম তারা যখন পুলিশের কোনো একজন কর্মকর্তার রুমে ঢুকছেন, সেখানে ছাত্রদলের নেতারা গিয়ে স্লোগান দিচ্ছেন,
নানা রকমের স্লোগান দিচ্ছেন এবং তারা সেখানে গেলেন এবং তার পরবর্তী ঘটনা এই আপনারা গণমাধ্যম কর্মীরা জানেন, পুরো বাংলাদেশ জানে। প্রশ্ন হচ্ছে শাহবাগ থানায় ওই সময় ছাত্রদলের কি কাজ ছিল? তবু কাজ থাকতে পারে, তারাও যে চাইতে পারেন এখন দেবো না পরে তারাও চাইতে পারেন সেখানে আইনি কোনো একটা সহায়তা নিতে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে আপনিও আইনি সহায়তা নিতে যাবেন, আরেকজন আইনি সহায়তা নিতে যাবে। আপনি এই রাষ্ট্রের সিটিজেন হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি এবং আপনার সাথে আরেকজন, সে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, সে আপনার জানের শত্রু হতে পারে, কিন্তু আপনিও তাকে আইনি সহায়তা নিতে সহযোগিতা করবেন, আপনিও আইনি সহায়তা নেবেন। আমরা দেখলাম যে ছাত্ররা নেতৃবৃন্দ তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রথমত একটা মব, তারা এই হামলা করে ভালো কাজ করেন নাই। দ্বিতীয়ত তারা ওই ব্যক্তির, যেই ব্যক্তির নামে স্ক্রিনশটটি আসলো, তার আইনি সহায়তা পাওয়ার যে অধিকার সেটা থেকে বঞ্চিত করলেন। জি, ছাত্র শিবির যে গত এক বছর ধরে এবার করছিলেন, আসেন এক্স্যাক্টলি আসেন। হ্যাঁ, আমি ওখানে আসতেছি। এবার আপনি আসেন যে আমরা নাকি শিবিরের পকেটে ঢুকে গেছি। আমাদের এই ডাক সিলেকশন হলো, ডাক সিলেকশনের পরে ছাত্রদলের নেতারা ওনারাও হেরে গেছেন, আমাদের প্যানেলও হেরে গেছে, আমরা কেউ জিতে না। এবং আমি যে কটা ভোট দিয়েছি আমার একটা ভোটও জিতে না, এটা আমি অন রেকর্ড বললাম। এবং এরপরে আমাদের যারা নেতৃবৃন্দ হেরে গেছেন আমাদেরকে হারু পার্টি বলা হয় নাই, বহুবার বলা হয়েছে শিবিরের পক্ষ থেকে। শিবিরের যেই রাজনৈতিক কৌশল, আমরা এটা সমালোচনা করি, এখনও সমালোচনা করছি। অন্ততপক্ষে গণ অভ্যুত্থানের পরে গত 1.5 বছরে শিবিরের সকল রাজনৈতিক কাঠামো বাংলাদেশে প্রকাশ্য হওয়া উচিত ছিল। আপনি একটা সোসাইটিতে যখন বসবাস করেন, ওই সোসাইটির ভ্যালুস এবং নর্মস মেনে চলতে হয়। এটা একটা সোসাইটি, একটা পলিটিক্যাল সোসাইটি। এখানে ছাত্রশক্তি আছে, শিবির আছে, এখানে ছাত্রদল আছে, বামপন্থীর আছে, ডানপন্থীর আছে, আরও নানা রকমের সংগঠন আছে। প্রত্যেকের সকল সাংগঠনিক কাঠামো পরিষ্কার, উন্মুক্ত। তো আপনি ওই রকম একটা কমিউনিটিতে যখন বসবাস করেন, তখন আপনাকে ওই ভ্যালুস এবং নর্মস মেনে চলতে হবে। আপনি যদি আমাকে নানা রকমের যুক্তি দিয়ে বুঝায় বলেন যে আপনার এইরকম অপ্রকাশ্য থাকাটাই আপনার রাজনীতি, তাহলে এই যে কমিউনিটি, এই সোসাইটির বাকি যারা আছে, ছাত্রদল আছে, আমরা আছে, আরো বাকি যারা আছে, তারা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় পাওয়া গেছে। ওগুলো বলে আমি আলোচনা দীর্ঘ করবো। এই সাংগঠনিক কাঠামো নিয়ে এই সমালোচনা আমাদের আছে। এবং একটু আবার শেষ করি, আপনি যেটা বলছেন আমরা পকেটে ঢুকে গেছি, এটা মোটামুটি ইলেকশন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হলো, তার আগে 1 মাস আগে পরে থেকে এখন থেকে অনেকে বলেন, আপনারাও বলেন, ছাত্রদল বলে, জামাত বলে। এখন আমি একটা প্রশ্ন রেখে শেষ করি, আপনি অন্য আলোচনার সময় দিন, আমি খুব বেশি বলবো না, ওনারা তো এখন বলবো আড়াবাড়ি করবেন, আমি দর্শক মানুষ আর কি। আমি যেটা বলতে চাই সেটা হইতেছে যে জামাত এবং বিএনপির একটা দীর্ঘ জোট ছিল, ইট্টুলা জোট, যেটা এখন এনসিপি আর জামাতের আছে, আরও 8-9টা দল আছে ওই জোটে। আমরা যদি জামাতের পকেটে ঢুকি, ধরে নেই আপনার কথার জন্য, আমি কিছুক্ষণের জন্য ধরে নেই যে এনসিপি বা ছাত্রশক্তি জামাত এবং শিবিরের পকেটে ঢুকে গেছে, ওই 20-30 বছরে বিএনপি কি জামাতের পকেটে ছিল নাকি জামাত বিএনপির পকেটে ছিল? আপনারা আমাকে বলবেন যে আপনারা স্মলার পার্টি, বিগার পার্টির পকেটে ঢুকবেন, তাহলে কি বিএনপি সক্ষম হয়েছিল জামাতকে তাদের পকেটে নিতে? জামাতের যে ইডিওলজি, সেই ইডিওলজি থেকে তাদেরকে জাতীয়তাবাদী ইডিওলজিতে ট্রান্সফার করতে পেরেছিলেন কিনা? জি, আমরা মিনহাজের কাছে একটু যাই। মিনহাজ, আপনি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, পুলিশ নিরাপত্তা দেয়নি, কিন্তু আপনার নিশ্চয়ই ইমির ঘটনাটা মনে আছে, তখন তো আপনি প্রশ্ন তুলেনি, তখন তো পুলিশের সামনে সব হয়েছিল। তখন দেখেন আসলে ছাত্র লীগের ব্যাপারে আমরা সবাই একটা ঐক্যমতের জায়গায় আসছি, সেটা ছাত্রলীগ হোক, ছাত্রশক্তি হোক, যে তাদের রাজনৈতিক নিষিদ্ধতা এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে। তাদের কার্যক্রম নিয়ে যখন হচ্ছে কেউ সেখানে বৈধতা দিতে যাবে বা বৈধতা উৎপাদন করতে যাবে, সেখানে গণপ্রতিরোধের মুখোমুখি পড়বে, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। এই যে আপনি গণপ্রতিরোধের কথা বলছেন, এর মানে আপনি বোঝাচ্ছেন সাধারণ ছাত্ররা করেছে, সাধারণ ছাত্ররা তাদেরকে ধরে কিন্তু পুলিশের কাছে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু আক্রমণ করা হয়েছে কিন্তু না, তাদেরকে ধরে সরাসরি পুলিশের কাছে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। হেনস্তার ভিডিও আমরা দেখতে পেয়েছি, সবাই দেখেছে। আপনারা কি একই সাথে ছাত্রদল যে এই যে ওদেরকে মানে এভাবে মানে পিটাইলো এবং সাংবাদিকদেরকে আক্রমণ করলো, এই ভিডিওগুলো কি দেখেছেন? অবশ্যই দেখেছি আমি, তো এই প্রশ্ন তো আমি তখনই করেছি এবং করব। ঠিক আছে, দেখে থাকলে তাহলে জি, এখানে কিন্তু ছাত্র দল বা ছাত্র লীগ বলে আমি কথাটি বলছি না। একজন নারী শিক্ষার্থীকে হেনস্থা করে মব করে পুলিশের কাছে দেয়াটা কতটুকু যৌক্তিক, এবং সেই ব্যাপারে কেন আপনারা তখন কিছু বলেননি? তখন ছাত্রলীগের ব্যাপারে যেহেতু বৈধতা উৎপাদন করতে গিয়েছে এবং ছাত্রলীগকে মারা জায়েজ, ছাত্রলীগকে মারা জায়েজ না, তাদেরকে আইনের কাছে সুপর্দ করা হয়েছে, যেটা ছাত্রদল সেখানে। আমি এট দ্য সেম টাইম একটু যদি আপনি সময় দেন, ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি একটু উত্তর দিতে চাই। ভাই বলেছেন যে ওনাদের দ্বারা প্রিভিয়াস টাইমে এখন পর্যন্ত কোনো অকারেন্স হয় নাই। আমরা যে এই যে চট্টগ্রাম সিটি কলেজে ওনারা যে নেতৃত্ব দিয়ে রামদা চাপাতি দিয়ে কুপাইলেন, এবং ছবি আছে আমার কাছে, আমি আসলে কাগজ এতগুলো প্রিন্ট দিয়েছি, আরও অনেকগুলো কাগজ ছিল, প্রায় 1000-এর মতো প্রিন্ট দিতে প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে। মির্জা ফারুক একটা কলেজে হচ্ছে সে ছাত্রদলের আহ্বায়ক, তারপরে হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে সিটি কলেজে আক্রমণ চালাচ্ছে, তারপরে ঢাকা পলিটেকনিক কলেজে
কলেজে আমরা দেখেছি সেখানেও সাংবাদিকদেরকে আহত করা হয়েছে, অনেক শিক্ষার্থীদেরকে মারা হয়েছে। পাবনা ঈশ্বরদীতে ঘটনা হয়েছে, সেখানে শিবিরের আগে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তারা আক্রমণ করতে গিয়েছে, সেখানে তারপরে সাধারণ শিক্ষার্থীদের এবং ছাত্র শিবিরের যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন তাদের প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। এবং সাংবাদিকদেরকে মারার ঘটনাগুলো এগুলো অসংখ্য ঘটেছে। আমি আমার কাছে একটা স্ক্রিনশট আমি মোবাইলে দেখাচ্ছি। শুধু মার্চ মাসে খুনের ঘটনা ঘটেছে 22টা, ধর্ষণের ঘটনা ঘটেছে, যেগুলো পত্রিকায় আসছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের সমন্বয়ে ধর্ষণ হয়েছে, 6টা চাঁদাবাজির কেস হয়েছে, 28টা হামলা সংঘর্ষ হয়েছে, প্রায় 80টা, এরকম আরো অসংখ্য কেস, ঠিক আছে, এরকম অভিযোগগুলো আসছে। কিন্তু ভাই বলেন যে কোনো অকারেন্স হয়নি। আমি এই এট এ টাইমে ভাই যখন কথা বলবেন আমি ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে রিসেন্টলি রাকিব ভাই মানে ছাত্রদলের যিনি একেবারে সভাপতির দায়িত্ব পালন করছেন, সবচেয়ে মোস্ট সিনিয়র, উনি হচ্ছে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন সালাউদ্দিন আম্মারকে নিয়ে, রাজশাহী রাকসুর যিনি দায়িত্বে আছেন, জিএস এর দায়িত্বে, যে তার বাবা মা কোথায় থাকে সেটাও ছাত্রদল জানে। আমার মনে হয় কি আপনারা বেশি প্রশ্ন না রেখে আমার কথার উত্তর দেন, কারণ বিতর্ক হয়ে যাচ্ছে। আমি এই প্রশ্নটা একটু ভাইয়ের কাছে একটু শোনার জন্য আগ্রহ, এবং আমার মনে হয় যে পুরো দেশবাসী জানতে চায় যে একজন একটা বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের এত বড় নেতৃত্ব থেকে কিভাবে সরাসরি মামলার গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছে ছাত্র দলের আহ্বায়ক, সাবেক আহ্বায়ক ছিলেন, সে সরাসরি বলেছে। আপনি কিন্তু এই অনুষ্ঠানে অ্যাঙ্করের ভূমিকা পালন করে ফেলছেন। আমার এই প্রশ্নটা একটু রাখতে চাই, যিনি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সাবেক আহ্বায়ক ছিলেন, উনি বলেছেন হয় ফাঁসিতে ঝুলবো নয়তো শিবিরকে হত্যা করব। এই হত্যা করাটাকে আসলে ওনারা কিভাবে দেখেন, ওনার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? শ্যামল মানো উত্তরগুলো দেন। জি ধন্যবাদ। আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। প্রথমত চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য সবার আগে হামলা করেছে শিবির, এটার জন্য শিবির দায়ী, সম্পূর্ণ দায়ী। এই ঘটনার প্রেক্ষাপটে যারা আহত হয়েছে, শিবিরেরও যারা আহত হয়েছে এবং ছাত্রদলেরও যারা আহত হয়েছে, সব টোটাল ঘটনার জন্য দায়ী হচ্ছে শিবির, এবং শিবির একেবারে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ক্রিয়েট করেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে উনি, আপনারা কিন্তু আমাদেরকে দেখছেন চ্যানেল আই ডিজিটাল সকল প্ল্যাটফর্মে, চ্যানেল আর ইউটিউব, ফেসবুক সহ সব জায়গায় আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। যেহেতু তারা হামলা করেছে, হামলার দায় তাদের, হামলার পরবর্তীতে যে অকারেন্সগুলো ঘটেছে এটার দায় শিবিরকে নিতে হবে। এবং তিনি যে এক্সাম্পলগুলো দিয়েছেন, আমরা দেখেছি সেখানে ওই সিটি কলেজের পাশে রিয়াজউদ্দিন বাজার আছে, সেই রিয়াজউদ্দিন বাজারের হকার সমিতির এবং শিবিরের যে নেতাকর্মীরা আছে, এবং আওয়ামী লীগ এর রাজনীতি করতে, এখন শিবিরের রাজনীতি করে, সেরকম অনেককে ছবি লাঠি সোটা সহকারে, আমি উনি যেভাবে ছবি দেখাইছে আমিও ছবি দেখাইতে পারবো, কিন্তু আমি ছবির দিকে যাচ্ছি না। তারা সশস্ত্র অবস্থায় সেই কয়েক দফা আমাদের উপর হামলা করেছে, রামদা কিরিস নিয়ে শিবির শিবির স্লোগান দিয়ে হামলা করেছে, এটা সবাই দেখেছে। পাবনা ঈশ্বরদীতে কিভাবে তারা নৃশংসভাবে হামলা করেছে, কিভাবে তারা স্লোগান দিয়েছে, কিভাবে কত ভয়ঙ্করভাবে তারা সশস্ত্র অবস্থায় এসেছে, সেটা আমরা দেখেছি। এবং এই শাহবাগ থানার যে ঘটনাটা ঘটেছে, আপনারা শাহবাগ থানায় গিয়েছিলেন কি করতে? ফেসবুক পোস্টে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই দেখাচ্ছি। এই যে আমি ওনাকে আপনার এই টক শো আসার আগেই দেখাইছিলাম। এই যে এই সময়টা হচ্ছে 8:34। আপনারাও মামলা করতে গিয়েছেন? জি, আমাদের ছাত্রদলের সিনিয়র তাহলে এই মারামারিতে জড়িয়ে পড়লেন কিভাবে? আমি বলি শুনেন, এইখানে যেই ছেলেটা মাহমুদ, ঠিক আছে, যে এই সাইবার বুলিংটা করেছে, ওরা তো বলতেছে সাইবার বুলিংটা তারা করে নেই, মূলত তারা করেছে, এবং আমাদের অনেক উইটনেস আছে, স্ক্রিনশটও নেওয়া হয়েছে। পরবর্তীতে তারা চেষ্টা করছে এই স্ক্রিনশটটা ফলস প্রমাণ করার জন্য। ফেসবুকে আপনি যদি কোনো পোস্ট করেন, সেই পোস্ট ডিলিট করতে পারবেন, এবং ট্র্যাশ বিন থেকে এটা রেকর্ড সহকারে আপনি ডিলিট করার সুযোগ ফেসবুকে আছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি লোগো থেকে এটা রিকভার করার সুযোগ নেই। আমাদের উইটনেস আছে, এবং উইটনেসের মাধ্যমে আমরা দেখেছি এবং আমরা নিজের অপ্রত্যক্ষ করেছি যে ওই পোস্টটা সেই ছেলে করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ঠিক আছে, সে পোস্ট করেছে, সে শাহবাগ থানায় গিয়েছে মামলা, যে কোনো একটা আইনি সহায়তার জন্য। আমরা যেটা খবর পেয়েছি, সে শাহবাগ থানায় জিডি করতে গিয়েছে। আমরা শাহবাগ থানা সূত্রে যেটা জানতে পেরেছি, আমাদেরকে জিডি কপি নাই, সে নাকি জিডি করতে গেছে, তার আইডি হ্যাক হয়েছে। তো যদি আইডি হ্যাক হয়ে যায়, তাহলে তো পোস্ট করার মানে কি? আচ্ছা, আমার প্রশ্নটা কোথায় বুঝতে পেরেছেন? আপনারা দুই দল গিয়েছেন জিডি করতে, সেখান থেকে আমরা মামলা করেছি। তো আমরা ওই সময় মামলা করেছি, 8:34 আমরা মামলা করেছি। মামলার কপি আমার 8:34 আমাকে শাহবাগ থানা থেকে পাঠিয়েছে। ওই সময়ে এবি জুবায়ের এবং মুসাদ্দেক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে যে শাহবাগ থানায় কাকে আটক করা হয়েছে। মূলত কাউকে আটক করা, এবং যেই ছেলে শাহবাগ থানায় গিয়েছিল জিডি করতে, হ্যাঁ, ওরা যেটা বলতেছে, তাকে তো পরবর্তীতে রমনা মডেল থানা থেকে, ধানমন্ডি মডেল থানা থেকে রিলিজ করা হয়েছে। তাকে কেউ আঘাতই করে নাই, তাকে দিয়ে ধরেই নেই, কেউ মারে নাই তাকে। সুতরাং আমরা তো ছাত্রদল, আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। তো এবি জুবায়ের এবং মুসাদ্দেক তারা সেখানে মপ করতে গিয়েছে, এবং দ্যাট ইজ ওয়াই ওইখানে হান্টার বিকেম 100। মপ তো তারা করতে গেছে, প্রতিরোধ করেছেন, আমরা প্রতিরোধ করেছি। মিনহাজ কি বলবেন? আমি শেষ করি।
ওরা তো, আমরা তো থানার ভিতরেই ছিলাম, তো এবি জুবাইর এবং মুসাদ্দেক কেন সেখানে গেল? আচ্ছা, কেন সেখানে মামলা গেল? করতে গিয়েছে হ্যাঁ, বলেছে তো। ওনাদের মামলা কে? না, মামলা করতে তো গেছে ওই ছেলে, যে মাহমুদ। আচ্ছা। মাহমুদ তো থানার ভিতরেই ছিল, মাহমুদ থেকে তো কেউ কিছু করেনি, টাচও করেনি। মাহমুদ পরবর্তীতে ধানমন্ডি মডেল থানা থেকে যখন ছাড়া পেয়েছে, আপনি সে তো সুন্দর মিডিয়াতে কথা বলছে, তাকে কেউ ধরেও নাই, ছয়ও নাই। তো তারা যেই ঘটনাটা বলতেছে, না ভাই, আমি বলি মিথ্যা। এই এবি জুবাইর মোসাদ্দেক ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে, মানে এবি জুবাইর মোসাদ্দেকের রাজনীতি অ্যাক্টিভিটি হাজারটা আচ্ছা, সমস্যা তারা আছে। গিয়েছে কেন না, সেখানে? আগে আমি আপনি একটু বলি আমাকে এটি বলুন। এবি জুবাইর, মিডিয়া সহকারে না, গিয়েছে, ভাই আমি নোট একটু করতে বলি গিয়েছে। ভাই, এবি জুবাইর এবং মোসাদ্দেক যদি এবি ফেসবুকে জুবাইর এবং পোস্ট দিয়ে মোসাদ্দেক যায়, ঢাকা এই জন্য বিশ্ববিদ্যালয়ে- আপনি তাকে মারতে পারেন কি? এটা কোনো আমি জাস্টিফিকেশন let me হইতে পারে? অবশ্যই আমি জানতে চাচ্ছি গিয়েছেন কেন? মানে আমি এটা উত্তর উদ্দেশ্যটা দেওয়াটা কি কিন্তু ছিল? আমার কাজ না। তারা তো মারতে গেছে। আমি কিন্তু ডাকসু করি না, এবি জুবাইর শিবিরে। এবং মুসাদ্দেক গত আপনারা কারে কারে মারছেন? আমি বলি, মানে কারে কারে এবি মারছে? জুবাইর এবং মুসাদ্দেক গত 18 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদের দুজনের নাম ভাই, হচ্ছে আমি মবিস্টার। জানি তো, let me finish. আমি জানি আমি বলি, এদের রাজনীতির হাজারটা সমালোচনা আছে, কিন্তু হ্যাঁ। আপনি সেই জন্য তাকে মারতে পারেন কিনা, এবং আমরা ভিডিও দেখছি কিভাবে দুটো ছেলেকে ধরে জি, জি, মারা হয়েছে, গণতান্ত্রিক মারতে প্রক্রিয়া পারেন কিন্তু কিনা? আপনি মারতে পারেন ওরা না। ক্যাম্পাসের আমি বলি, রাজনৈতিক পরিবেশ নষ্ট হ্যাঁ। করছে, আমি অন রেকর্ড বললাম, কিন্তু আপনি এই জন্য তাকে মারতে পারেন কিনা, জাস্ট এটা বলুন, ইয়েস অর নো একটু বলেন। বলি, আপনি জাস্টিফাইড একটু কিনা বলি শুনেন। আপনার কার্যক্রম? এবি জুবাইর কেন গিয়েছে রমনা থানা, এই শাহবাগ থানায়? তারা মারতে গেছে, তারা ছাত্রদলের নেতাকর্মীদেরকে মারতে গেছে। তো ছাত্রদলের নেতাকর্মীদের মারতে গেছে, পরবর্তীতে ছাত্রদলের যারা উত্তেজিত ছিল সেখানে জুনিয়র লেভেলে, তারা তাকে ধরছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কতটা রিস্ক নিয়ে তাকে সেভ করেছে দেখেছেন। আমাদের ছাত্রদলের সভাপতি পরবর্তীতে সেখানে গিয়েছে। আমাদের এই যে সাহসের কথা বলেছে, সাহস তো নিজেও তাদেরকে সেভ করেছে। ছাত্রদল যদি সেখানে তাদেরকে সাহস সেভ ভাইয়ের না করতো, নেতৃত্বে attack হয়েছে, let me আর finish. শিপন ভাই ফিরে হ্যাঁ, গেছে, এই হচ্ছে আচ্ছা, তারা আমরা যদি একটু- সেভ না করতো, জি। তারা যদি সেভ না করতো, এবি জুবাই মানে মুসাদ্দেকের গায়ে কেউ খুব একটা আঘাত হয় নাই, এবি জুবাইরের গায়ে আঘাত হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ যদি তাদেরকে সেভ না করতো, তাহলে আর পরবর্তীতে ফেসবুকে পোস্ট দেওয়ার খুবই, অবস্থায় খুবই থাকতো না। খারাপ আমরা অবস্থা হয়ে মিনহাজের যেত। কাছে শুনি। মিনহাজ, তারা আসলে কি করতে গিয়েছিল? এবং আমরা কিন্তু ফেসবুকে একটি ব্যাপার দেখতে পাচ্ছি যে মবের উপর মব হয়েছে, যখন ছাত্র শিবিরের উপর মব হয়েছে। আসলে এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? দেখেন, আসলে ঘটনাটা পুরো দেশবাসীর কাছে ক্লিয়ার যে আসলে ভাই যেটা বলেছিলেন যে মাহমুদের আইডি হ্যাক হয়েছে, হ্যাকের কোনো কথা আমাদের পক্ষ থেকে বলা হয়নি। মাহমুদও সেটা বলেছে। মাহমুদ কেন যে গিয়েছিল সে থানায়? লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল, এই মুহূর্তে তাকে মেসেঞ্জারে বিভিন্ন লাইভ থ্রেড দেওয়া হচ্ছিল। তখন বলছে হোয়াট হ্যাপেন, কি হয়েছে? তখন যখন বললো যে মানে এরকম এই স্ক্রিনশট যেটা এই জেনারেটেড, এটা তাকে প্রোভাইড করা হয়, তখন সে হতবাক হয়ে গেছে। তখন কিন্তু সে বলেছে যে আমার জায়গা থেকে এরকম কিছু করা হয়নি, বরঞ্চ ছাত্রলীগের একটা পেজ থেকে এই জেনারেটেড ছড়িয়ে এটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, ছাত্রদল এবং শিবিরের সাথে একটা ক্ল্যাশ লাগানোর চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু তার লাইভ থ্রেট আসতেছিল বারংবার, তখন কিন্তু সে ওখানে জিডি করতে গিয়েছে। তো জিডি করতে যাওয়ার পরে যখন ওইখানে জিডি করতে যারা গিয়েছে, মাহমুদের শরীরে অ্যাটাক হয় নাই। মাহমুদ একবারের জন্য বলে নাই যে আমাকে অ্যাটাক করা হয়েছে, বলা হয়েছে মাহমুদ পুলিশ attack হয় নাই, বুঝতে পুলিশ পেরেছেন? অসহযোগিতা যে করেছে। হচ্ছে কিন্তু যে মাহমুদের মূল সাথে যারা ব্যক্তি, সে attack গিয়েছিল, হয় নাই। মাহমুদের সাথে যারা গিয়েছিল সাইদুজ্জামান নূর আলভি, সূর্যসেন হল সংসদে নির্বাচিত আলভি তো ফেসবুকে এসে সদস্য, বলল তাকে নাকি এবং 100 লোক মেরেছে। এবং আলভি, হচ্ছে উবাইদুর রহমান হাসিব, আলভি, হল সংসদের এজিএস। আলভি ফেসবুকে লাইভ এসে বলেছে যে আমাকে 100 লোক মেরেছে, কিন্তু তার গায়ে ধবধবে উবাইদুর রহমান পাঞ্জাবি, হাসিব, একটা ওদেরকে কিছু নাই। অ্যাটাক করা সে তো বলছে হয়েছে। মারেনি। এট এ টাইমে সাংবাদিকদেরকে আক্রমণ করা হয়েছে। যখন এই নিউজগুলো তাদের কাছে আসছে যে আমাদেরকে যারা জিডি করতে গিয়েছে তাদেরকে সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, তখন মুসাদ্দিক এবং এবি জুবায়ের তারা তাদেরকে উদ্ধার করতে গিয়েছে। সাংবাদিকের উদ্ধার করতে সাথে যে গেলে ঘটনাটা তখন আপনারা ঘটেছে, কিন্তু তাদেরকে 16 জন সাংবাদিককে 2 দিন ধরে পিটিয়েছেন। একটু এটা বলি, অস্বীকার শোনেন। করা প্রাণ নাশের যায়। না ভাই, আমি একটু বলি, এবি জুবাইর মোসাদ্দেক, সাংবাদিকদের মোসাদ্দেক সাথে ঘটেছে, শুনেন, সাংবাদিকদের সাথে যেটা ঘটেছে সেটার জন্য প্রথমত আমরা দুঃখ প্রকাশ করেছি, কিন্তু সেখানে ঘটনাটা ক্রিয়েট হয়েছে কিভাবে? প্রথমে 2 জন সাংবাদিক ধরা পড়েছে, একজনের আইডিতে, একজনের অ্যাকাউন্টে 6টা শাহবাগ থানার কর্মকর্তা দেখেছে। আচ্ছা, এই পয়েন্টে মজার ঘটনা একটু ক্লিয়ার করি। একজনের মোবাইলে হচ্ছে 7টা আইডি লগইন করা, সে আরো কিছু লগ আউট করেছে, এবং আরেকজন হচ্ছে 6টা আইডি লগইন করা। মানে এই যে তারা বট। আপনি আরেকটা জিনিস দেখেন, 16 জন সাংবাদিকই বট। না না, আমি বলি নাই তো এটা, আমি বলছি শাহবাগ থানায় সাংবাদিকের যে ঝামেলাটা হয়েছে সেটা স্টার্ট হয়েছে কিভাবে? এই যে ভুয়া সাংবাদিকের কারণে তো মূল সাংবাদিকরা বিতর্ক আচ্ছা আপু, হয়ে যায়। এখানে একটা মজার একটা ঘটনা আছে। না, আগে আমি একটু সাংবাদিকের clear ব্যাপারটা করি। শেষ জি, করি। জি। 10 জন যে আহত হয়েছে এবং 16 জন সাংবাদিককে আপনারা 2 দিন ধরে আসলে হামলা করেছেন। তো এখন আপনারা আসলে কি চাচ্ছেন? না না না, ক্যাম্পাসকে আপনাদের পৈতৃক আমি বলি, সম্পত্তি, শুনেন শুনেন সাংবাদিকরা এখন ভয়ে কোনো সংবাদ প্রকাশ করবে না? নো, আমি বলি, সাংবাদিক এখানে আহত হয়েছে কে, লিস্ট দিবে তারা, তাদেরকে বললে দিবে, কিন্তু সাংবাদিক, দিয়েছে ভাই already। আমি বলি শুনেন,
কোন সাংবাদিক আহত হয়েছে, মানে আহতের কোনো ছবি টবি তো পাইলাম না আমরা। নাম্বার 1 আমরা বলছি না আহত ভিডিও হয়েছে, আছে ভাই, মারার ভিডিও আছে। না না, মারার ভিডিও যদি থাকতো, সাংবাদিকের আছে, মারার আছে। যদি একটা ভিডিও থাকতো, আমি আপনাকে দেখাই, আপনি দেখবেন, আমি বলি আপনি দেখবেন, সাংবাদিকরা না, না, ভাই সাংবাদিক মারার ভিডিও যদি থাকতো, আপনি দেখবেন, এটা ভিডিও তো দেখবেন, আসতো। আপনি ভিডিও দেখবেন, পেশাগত দায়িত্ব পালন কিন্তু করে না, সাংবাদিকদের আমরা ছাত্রদলের হামলা। সেই ডিবেটে যাচ্ছি না। আপনি দেখবেন শ্যামল কিনা? বাবু, একটা situation- সাংবাদিকদের হামলার ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি, এটা তো আপনি অস্বীকার আমি করতে বলি পারেন না। সেখানে সিচুয়েশনটা ছিল আপনার দুই পক্ষই মারমুখী ছিল, ওরা মব করতে আসছে, ওই মবের মাঝখানে অনেকে পড়ে গেছে। আমরা কেন্দ্রীয় সংসদ গতকালকে ডাকসুতে সাংবাদিক সম্মেলন করেছি এবং আমরা যারা সাংবাদিক ছিল তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমরা বলেছি যে না, এখানে দুই পক্ষই ছিল, একটা মব ক্রিয়েটের মতো হয়ে গেছে, তারাও মব করতে আসছে, আমাদের নেতাকর্মীরা উত্তেজিত ছিল। সাংবাদিকরা এর mob করতে মাঝখানে আসছে? না না, সাংবাদিকের কথা বলি নাই। আচ্ছা। মাঝখানে সাংবাদিক পড়ে গেছে, যারা ছিল একটু আহত হয়েছে, মানে হামলা হয়ে গেছে। হামলা হয়ে গেছে, কিন্তু যে এটা ইন্টেনশনাল না, দ্যাট ইজ নট ইন্টেনশনাল। আগের রাতে যে শহীদুল্লাহ হলে আপনারা 6 জন সাংবাদিককে হেনস্থা করলেন, না, শহীদুল্লাহ হলে কি হয়েছে? শহীদুল্লাহ হলের ঘটনা আপনি এখানে টানতেছেন কেন? শহীদুল্লাহ হলের রাতের বেলা সাংবাদিক যদি আপনার চিপাই চাপাই কি হয়েছে? শহীদুল্লাহ হলেই কিন্তু সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 10 জন আহত না, হয়েছে। আমি একটু জানতে চাই, ব্যাপারটা হইতেছে যে সাংবাদিকরা মাঝখানে পড়ে গেছে। আপনি বললেন যে 2 জন ভুয়া সাংবাদিককে ধরা হয়েছে, এটা নিয়ে ভিন্ন ডিবেট আছে, কিন্তু আমি বলতেছি ধরে নিলাম তারা ভুয়া সাংবাদিক, তারা 8-10টা করে ফেসবুকে পেজ চালায়। মানে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ছিল, শিপন ভাই, সাহস দাদা ছিল, আরও ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলের নেতাকর্মীরা ছিল, রাকিব ভাই ছিল। রাকিব ভাই পড়ে গেছে। আচ্ছা, রাকিব ভাই পড়ে আসছে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির নেতাকর্মীরা ছিল আপনাদের। মানে এইরকম 2টা ভুয়া সাংবাদিক যদি ধরা পড়ে থাকে, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সেই জন্য মাঝখানে পড়ে যাবে, এটা তো পাগলে বিশ্বাস করবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটির বিশ্বাস করতে এখানে হবে না ঢাকা কেন? ইউনিভার্সিটির সকল ছেলেরা উপস্থিত ছিল, ঢাকা ছাত্র দলের, তারা চিনে না কে ঢাকা ইউনিভার্সিটির না, না, না। সাংবাদিক। ইভেন আমি বলি শুনেন। ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি কে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চেনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা, ক্যাম্পাসের মোস্ট পলিটিক্যাল ছেলেরা, তারা সাংবাদিক সমিতি খোঁজ খবর রাখে না। 2 জনকে ভুয়া ধরা হয়েছে, ধরে নিলাম আপনার কথা মতো, সেই 2 জন ভুয়া ধরা দিয়ে আর 16 জন সাংবাদিককে মারা হয়েছে। আপনি ভিডিও চালান, আমি আপনাকে এখন অন রেকর্ড ভিডিও না, দেখাবো, না, 16 আপনি সেটা না, না, justify করতে পারেন না তো। কয়জন আরো বড় হয়েছে? কথা, আরো বড় কথা, না, না, আপনি তো স্বাভাবিক- ওই দিন আপনাদের উচিত ছিল সাংবাদিকদের ব্যাপারে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকা। কারণ আগের দিন 2টা জায়গাতে যে উত্তেজনক পরিস্থিতি হয়েছে, বিজয় একাত্তর হলে, শহীদুল হলে, 2 জায়গাতেই সাংবাদিক হেনস্থা হয়েছে, 2টা সাংবাদিকটা অপমানিত হয়েছে ছাত্রদল দ্বারা। এবং আপনি বলছেন যে চিপাই চাপাই কি করে, সাংবাদিকরা অবশ্যই খোঁজ খবর রাখবে। শহীদুল্লাহ হলে শহীদুল্লাহ হলে একটা, আবার সেই গ্রাফিতিতে ফিরে যাই, শহীদুল্লাহ হলে একটা গ্রাফিতিকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যেকার উত্তেজনক পরিস্থিতি, সেখানে একটা হাউস শিটার আসছেন, তাদের সাথে বসছেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যাবে না? এটা কি চিপাই চাপা যাওয়া? এটা আপনি কি বলছেন ভাই? এটা চিপাই চাপায় যাওয়া? এটা চিপাই চাপায় যাওয়া না, ও সংবাদ সংগ্রহ করতে অবশ্যই যাবে। আপনি সাংবাদিকদেরকে কেন সংবাদ সংগ্রহ করতে বাধা দিবেন? না, বাধা কেউ দেয়নি। তাহলে কি হইছে? না, না, হেনস্থা করা মানে কি? বাধা দেয়নি। আপনি দেখেন, বলছেন, আপনি এখানে স্টেটমেন্ট কেউ দেখেন, বাধা দেয়নি। না, আপনি না, সাংবাদিক বাধা সমিতির দেয়নি। সভাপতি সেক্রেটারি স্টেটমেন্ট দেখেন। না না, সাংবাদিক সমিতি- আমার কথা শোনার দরকার নেই তো, না, না, সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি স্টেটমেন্ট না, দেখেন। না, আচ্ছা, ওদের সাথে আমরা আমাদের মিনহাজের কথা থেকে হয়েছে। একটু শুনি। আপু, যে সাংবাদিকদের যে ঘটনাটা আসছে, ভাই যেটা বললেন যে ওইখানে 6টা আইডি সহ হচ্ছে একজন ধরেছেন, আমরা ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভাইয়ের ফেসবুক আইডি থেকে এটা দেখেছি। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে হচ্ছে আমার কাছে ওই ডকুমেন্টস আছে যে যাকে হচ্ছে উনি ধরেছেন 6টা আইডি সহ, তিনি হচ্ছেন কিশোরগঞ্জের, যিনি হচ্ছে বিএমপি থেকে এমপি প্রার্থী ছিলেন, তার ফেসবুক অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন এই মুকাররম বিল্লাহ, এবং সে হচ্ছে বিএমপির একজন এমপি মনোনয়ন প্রার্থী। দুঃখিত যে আসলে প্রিন্ট দিতে গিয়ে কালি শেষ হয়ে গেছে, এতগুলো কাগজ প্রিন্ট করতে হয়েছে, এখানে কিন্তু সবগুলো আইডিয়া আছে। তার মানে তখন হচ্ছে তারা তাকে না, 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 হচ্ছে আমি জানি এটা, আমি বলি শুনুন। আপু একটু প্লিজ, তাকে হচ্ছে শিবির পরিচয় দিয়ে, মানে ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে তার গায়ের কাপড় খুলে ফেলা হয়েছে, তাকে মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছে। পরবর্তী দেখা গেছে যে সে ছাত্রদলের সাথে জড়িত। No, 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 এবং no, no, এই no, ঘটনার সাথে শুনেন, আমি বলি, আপনি এটা ভাই ভুল তথ্য দিচ্ছেন তো। প্লিজ, ওই যে আপনি একটু যেই বলি, প্রার্থীর একটু নাম বলি, বলছেন, হ্যাঁ। সেই প্রার্থীর নামে সেই আইডি থেকে সেই প্রার্থীর এগেইনস্টে সে পোস্ট করতো। এই যে রেজাউল করিম হ্যাঁ, মিডিয়া সেল, ঠিক আছে? হোয়াটএভার। আপনারা বিএনপি নামে পেজ চালান না, ফেক পেজ চালান না, আপনারা ধরা গেছেন না প্রশ্নই গতকালকে? আসে না, প্রশ্নই আসে না। গতকালকে তো আপনারা হাতে হাতে ধরা গেছেন। শুনেন, আমি বলি গতকালকে আপনি বলেন, আমি একটু টক ক্লিয়ার শোতে করি। কিন্তু আবিদ সব ডকুমেন্ট সহকারে ঘটনাটা দিয়েছে, একটু আপনাদের clear করি। সাদিক ক্যাম্প ছিল, যেহেতু তো আমরা- শব্দ করতে পারে নাই। যেহেতু আমরা শুনেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো ছাত্রনেতা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, আমি সহকারে, আমরা একটু সময় সহকারে, দিতে হবে, আমি ভাইয়ের আপনারা প্রশ্নগুলো ব্যাখ্যা দিব। এমন কোনো ছাত্রনেতা নাই যার ইজ্জত ধরে আপনারা টান দেন নাই। মিথ্যা বুয়া যত জাতীয় এবং জি, 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 বিভিন্ন আমি বলছি। পর্যায়ে নেতাকর্মী যারা আছে, মানে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে,
সবার নামে আপনারা এই যে ডিউ ইনসাইডার, জি। ডাবি কণ্ঠস্বর এরকম আমি কিছু ব্যাখ্যা ভুয়া দিচ্ছি, পেজ আমি- খুলে আমি ব্যাখ্যা দিচ্ছি। সেই পেজ খুলে আপনারা কন্টিনিউয়াস আপনারা প্রপাগান্ডা চালিয়েছেন, মিথ্যা ফটোকার্ড আমি বানিয়েছেন। একটু ব্যাখ্যা দিই, এবং শুনুন, একটু ব্যাখ্যা দিই। আপনাদের যে বিপি নীলক্ষেতের বিপি যে সাদিক কায়েমকে কালকে বলেছে যে আপনি বলেছিলেন যে যদি ডকুমেন্ট সহকারে দিতে পারেন আমি নিজে থানায় যেয়ে মামলা করব। ডকুমেন্ট সহকারে দেওয়া হয়েছে কালকে, কই মামলা করেছে? আমি শুনুন, বলছি, এটা আমি হচ্ছে বলছি। মুনাফিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আপনারা যে কথায় কাজে মিল নেই, আপনারা যে মুনাফিক সেটা স্বীকার করেন। আচ্ছা আমি এবার ব্যাখ্যা দিই আপু। ঘটনা থেকে একটু টেনে নিয়ে আসি, যেহেতু আমরা একটু সংক্ষেপে বলবেন, জি please। শাহবাগ থানার ঘটনায় ছিলাম, ওখানে উনি অনেক সুন্দর করে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, মামলা করতে গিয়েছিলেন সেটা অনেকটা আমি অবস্থা- ডকুমেন্ট দিয়েছি তো, আমি আপনাকে ভাই, টাইমিং একটু- সহকারে একটু ডকুমেন্ট please, দিয়েছি আপনি যে মামলা বলেছেন- করতে গিয়েছি একটু- আমরা। একটু বলেছেন, আমাকে একটু বলতে দেন প্লিজ। ঠিক আছে, সেটা হচ্ছে যে অনেকটা ঘটনাটা এরকম হয়েছে যে সাপ হইয়া দংশন করো, উজা হইয়া জারো। সাহস ভাইয়ের নেতৃত্বে হচ্ছে ওইখানে গিয়ে অ্যাটাক করা হলো, তারপরে বহিরাগতদেরকে নিয়ে এসে সাংবাদিকদেরকে পিটানো হইলো, আমাদের নির্বাচিত সদস্যদেরকে পিটানো হইলো। তারপর ওনারা বলতেছেন যে শিপন ভাই এসে বাঁচাইছেন, রাকিব ভাই এসে বাঁচাইছেন। অনেকটা সাপ হয়ে দংশন করে উজা হয়ে ঝাড়ো, এই ঘটনার মতো। তারপরে ওনারা এই ঘটনাগুলো ডিউ ইনসাইডারের যে কথাটা আসছে, আমি এই যে আপনাকে দেখাচ্ছি, ডিউ ইনসাইডারের জায়গা থেকে তারা নিজেরা একটা ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, নিজেরা কি ব্যাখ্যা দিয়েছে যে আমরা ডিউ ইনসাইডার পেজের ইতিহাসটা একটু জানা দরকার। 2রা জুলাই যখন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আমি সময়, এখানে একটি কথা বলতে চাই, ডিউ ইনসাইডার শিবিররা পরিচালনা করে, এটা কিন্তু সাধারণ জনগণের মুখে মুখেও আছে এবং আমি নিজেও অনেক ফেসবুকে সাধারণ শিক্ষার্থীদের পোস্ট আচ্ছা দেখেছি এই আমি আপনাকে দেখাচ্ছি ডিউ ইনসাইডার, এই যে মোবাইলে দেখা যাচ্ছে, একটু যদি ক্যামেরাটা ধরা হয়, ডিউ ইনসাইডার আরেকটা পেজ আছে যেখানে এই যে এখানে জুমাকে নিয়ে স্ল্যাট শেমিং করা হয়েছে, এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে বুলিং করা হয়েছে। এটা নিশ্চয়ই fake page? ফেক পেজ, এবং এটা ভাইরা চালান, ছাত্রদল পরিচালনা করেন, সেটা থেকেই বেশি প্রপাগান্ডাগুলো পরিচালনা করা হয়ে থাকে। এবং ডিউ ইনসাইডারের document দেন। তাহলে আসলটা আপনারা চালান, তাই তো? আসলটা আপনারা ওনার আসলটা আমি এখানে একটা কোশ্চেন চালান। করি মিরাজ ভাই। ভিকটিম সব না, না, আমি তো আমি ভিকটিম ভাই আপনাদের থেকেও, আমি বলি মিরাজ ভাই, না আমি একটা মৌলিক কোশ্চেন কোশ্চেন টু সরল আলম ভাই, থাকবে না, আমি একটু বলি নাই ফ্লোটা আচ্ছা, থাকবে ঠিক না, আছে, জি। let's go. সেই জায়গা থেকে ডিউ ইনসাইডারের জায়গা থেকে যারা অ্যাডমিন, তারা কিন্তু সেখানে ব্যাখ্যা দিয়েছে যে আমরা যথাযথ ফ্যাক্ট চেক করে তারপরে আমরা পোস্টগুলো করার চেষ্টা করি, যদি কোথাও কোনো অসতর্কতাবশত পোস্ট হয়ে থাকে তারা সেটা সরিয়ে নিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি প্রশ্ন রাখতে চাই, ডেলি ডাকসু, আমার রাখার ডাকসু, সুযোগ প্রশ্ন না মানে সমালোচনার জায়গা থেকে, ভাইরা ন্যাশনালিস্ট ডাটা, ডিপার্টমেন্ট অফ বাকশাল, মায়ের যেটার অ্যাডমিন হিসেবে এক্সপোজ হয়েছে, তারপরে ঢাবি কণ্ঠস্বর, কাঠের কেল্লা, এই যে পেজগুলা যে পরিচালনা করে থাকেন ওনারা, এই এবং নারীদেরকে কিভাবে ন্যাক্কারজনক ভাষায় স্ল্যাট শেমিং করা হয়, আমাদের কারা মুনামি নারীদেরকে ম্যাম, ন্যাক্কারভাবে slut তারপরে shaming করে এটা বাংলাদেশের ফাতেমা সবাই নাসরিন জানে। জুমা, তারপরে ডাক্তার মাহমুদা মিতু যিনি সংরক্ষিত নারী আপনাদের আসনে নারীদের যে হচ্ছেন, মুখের ভাষা, ইভেন তাদের আপনাদের দলের যে লোকের যে এমপি মুখের ভাষা, মানে নারীরা রাজনীতি বিগত সময় করতে ছিলেন আসবে না। রুমিন ফারহানা, তাকেও কিন্তু তারা এই পেজগুলো থেকে স্ল্যাট শেমিং করেছেন এবং তাদেরকে কিন্তু ছাড় দেননি। এট দ্য সেম টাইম ডিউ ইনসাইডারের যে ভাই স্ল্যাশ ব্যাপারগুলো আপনি হয়ে জানছেন থাকে, গত কয়েকদিন আগে আমি- একজন আমি নারী বলছি, সাদিক আমি কেমের সাথে বলছি। দেখা করে আমি শেষ গেছে, করি, আমি শেষ উনি করি। লাস্ট জাইমা রহমানকে নিয়ে যে পোস্টটা দিয়েছে, আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন আমারে বলেন? দেখেন ডাকসুতে আসলে সারা দিনই হচ্ছে শত শত শিক্ষার্থী এখন আসে, সুশীল হয়ে গেছেন কখন না? কে আসে, কার সাথে এখন ছবি সুশীল তুলি, হয়ে গেছেন। ঠিক আছে। এখন এই পয়েন্টে হচ্ছে আমি বলতে চাই যে ডিউ ইনসাইডারের আপনি যদি সিলেক্টিভ দায়িত্ব নেন না তাহলে না তো হবে না। ডিউ ইনসাইডার যদি তারা কোনো শোনেন, আইনিভাবে DU বেআইনি insider কাজ এর করে যে থাকে, আপনাদের- লিগ্যালিটির জায়গা থেকে যদি আপনাদের বেআইনি কাজ বিজয় করে থাকে, একাত্তরের যে তাহলে BP, তাদেরকে হ্যাঁ, সেই আইনি জায়গায় বিচারের সম্পাদক। আওতায় আনা হোক, সেই জায়গায় আমি কোনো হাসানুল বিরোধিতা বান্না। করব না। আবার কিন্তু আমার আমি একটা এট সেম টাইম প্রশ্ন রাখতে চাই যে ডিউ ইনসাইডারের যারা পরিচালনা করেন তাদের মোবাইল কিন্তু তাদের কাছে, তাদেরকে কোনো আইনি ভাবে তাদেরকে চেক করা হয় নাই বা ফরেনসিকের মধ্যে নিয়ে আসা হয় নাই। এখন তাহলে তাদের এই ব্যাপারগুলো আপনি যে বলতেছেন এটা তাদের fake? আইডি হ্যাক করা আপনি হয়েছে, বলতেছেন এটা আমি fake ফেক নাকি? বলিনি, ফেক বলিনি, Video fake? নিশ্চয়ই তাদের আইডি হ্যাক করা হয়েছে। আইডি হ্যাক করা এবং হবে কেন? এটার হয়তো অ্যাডমিন মোবাইল কেউ পাইছে হাতে, এটার অ্যাডমিনকে করে এটা তো রাখছে। নিশ্চয়ই হচ্ছে ওনারা জানেন না। তার মানে হচ্ছে ওনারা কি রাষ্ট্রীয় কোনো সাইবার সিকিউরিটি ব্যবহার করে এটা এক্সপেরিমেন্ট করার জন্য আরো 100টা লোকের মোবাইলের অ্যাক্সেস না, না, নিয়েছেন? না। এই প্রাইভেসি আরে লঙ্ঘন আপনার করার তো- অধিকার ওনারা আপনার তো- রাখেন আপনার তো কিনা, শুনেন, এই আপনার প্রশ্নটা তো আমি ওনাদের কাছে রাখতে technology চাই। সম্পর্কে কোনো আইডিয়াই নাই। শুনেন, আপনার মোবাইলটা At a দেন, time আমি আমার মোবাইল দিয়ে রেকর্ড করি, At a তাহলেই time তো হয়ে এই যায়। ঘটনাগুলো পুরো ঘটনাগুলো ঘটানোর একটা মানে পয়েন্ট আমরা পেয়েছি, কারণ কি ছাত্রদল এই ঘটনাগুলো, এই যে চট্টগ্রাম সিটি কলেজ বা এই যে শাহবাগ থানার সামনে মপ করা বা এই যে ডিউ ইনসাইডারের বিষয়গুলো সবগুলো আনার পিছনে কারণ হচ্ছে তাদের এই যেই সরকার এখন ক্ষমতায় গিয়েছে, সেই সরকারের যেই ফেইলিওরগুলো, গণভোটকে অস্বীকার করা, জ্বালানি যেই সংকট সেটা মিটমাট করতে না পারা, বিদ্যুতের যেই ক্রাইসিস, ইভেনচুয়ালি আমরা আসল দেখলাম যে সমস্যাগুলোকে চাপা দেওয়ার ইভেন চেষ্টা করছে। ভাই, আমার শিক্ষামন্ত্রীর একটু জায়গা সুযোগ দিন থেকে না। বললেন যে ক্লাস 5 এর বাচ্চাকে 4-5 এর বাচ্চাকে যাই জিজ্ঞেস করছে তোমরা কার সাথে রাজনীতি করবে জি, জানো। ধন্যবাদ, এবং মিরাজ। আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে দাখিল এবং এসএসসি যে পরীক্ষা চলতেছে সেই প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটছে। বলছে বাচ্চারা তোমরা নকল করা যাবে না, কিন্তু প্রশ্ন ফাঁস করা যাবে। এটাই তো এখন ওনারা প্রমাণ করলেন। এবং এট দ্য সেম টাইম তারা গণরম গেস্ট
মানে চালাইতে না পারার কারণে মিছিল মিটিংয়ে লোক পাচ্ছেন না, যার কারণে আদু ভাই যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে এবং যারা ফাও খাওয়া রাজনীতি করে বহিষ্কৃত হয়েছে 2005-6 সেশনে যখন যারা তারা বিএনপি সরকার ছাত্রদল ক্ষমতায় করছে, ছিল বুঝতে পেরেছি। তাদেরকে আমি পর্যন্ত হলে আপনাদের দুই তোলার দলকেই ঘটনা কিন্তু একটা ঘটেছে। উপদেশ এটাকে দিব, সেটা ধামা হচ্ছে চাপা আপনারা দেওয়ার নিজেদের জন্যই নামে তারা এই রাজনীতি ঘটনাগুলো করেন। ঘটাচ্ছে। আমাকে একটু নিজেদের সুযোগ নামে দেন। পেয়ে আমার মানে ব্যাপারটা হচ্ছে যে মিনাজ জাহিদ ভাই হাসানকে দিয়ে শেষ করবো। আচ্ছা আমি একটু শেষ করি, সেটা হচ্ছে আমি একটা মৌলিক প্রশ্ন করি, মৌলিক প্রশ্ন করে আমাদের পজিশনটা বলি। আজকে সাইবার সিকিউরিটিতে যাওয়ার সময় না নেই সাইবার আমাদের। সিকিউরিটিতে যাব না, Okay. আমি জাস্ট একটা প্রশ্ন করি। মিনাজ ভাই বলছেন যে ডিউ ইনসাইডার চালায়, এখন কোন একটা প্রক্রিয়া বলছেন যে কি প্রক্রিয়া এটা উদ্ধার হলো, সেইখানে আমি যাব না। আমি জাস্ট বলি যে আমরা একই সঙ্গে ছাত্রদল থেকেও দেখেছি, ছাত্রদল যে প্রার্থী ছিল মায়েদের ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা পেজ চালাইতো, সেখান থেকেও আমাকে অ্যাসোসিয়েট করা হয়েছে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়েছে। একই জিনিস ডিউ ইনসাইডার থেকে আমার ব্যাপারে করা হয়েছে, আমাদের অন্যান্য অনেকের ব্যাপারে করা হয়েছে, নাইদের ব্যাপারে করা হয়েছে। আপনি তাহলে সবার সত্যি। হ্যাঁ আমি তো সর্বশত্রু, আর একজন হচ্ছে সর্বমিত্র, আমি হলাম সর্বশত্রু। Okay. এবার আমি আপনার বলি, ব্যাপারটা হলো একটা ছাত্র সংগঠন নেতাদের কাজ কি ফেসবুকে এরকম পেজ চালানো, যেই পেজে নানা রকমের ধরেন আমরা নিউজ, আমি না, আমি আমার না- কথা হচ্ছে পেজ চালাক, নিজেদের না নামে না চালাক। পেজ না না পেজ চালাবে, হ্যাঁ page নিজের নামে চালাক, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে নিউজ এজেন্সি, যে আমি এখন টকশোতে কি বলছি, পত্রিকা কি কোট করছে, শ্যামল ভাই কি বলছে, মিনাজ ভাই কি বলছে, এটা কোনো ছাত্র সংগঠনের কাজ না। ছাত্রদল এবং শিবির দুই দলই এখানে ধরা খাইছে, এবং এদের কারণে ছাত্রদল শিবির দুই দলের কারণে গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রত্যেকটা ক্যাম্পাস উত্তপ্ত, চিটাগাঙে মারামারি হয়েছে, পাবনায় হয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির অবস্থাও একই রকমের। সুতরাং ছাত্রদল এবং শিবির দুই দল কি সহিষ্ণু হইতে হবে, যাদের সাংগঠনিক কাঠামোতে যেখানে যত গলদ আছে ছাত্র শিবিরকে অবশ্যই প্রকাশ্য হইতে হবে, উন্মুক্ত হইতে হবে। এবং ছাত্রদল শাহবাগ থানায় যেটা করছে সেটা কোনো জাস্টিফিকেশন নেই, সাংবাদিকদের সঙ্গে যেটা করছে সেটার কোনো জাস্টিফিকেশন নেই। এবং দেখেন তারা কি মজার খেলা খেলেছে, সাংবাদিকদেরকে মারা হয়েছে সেই ঘটনায় 4 জনের একটা তদন্ত কমিটি গঠন করছে, তার মানে কি সাংবাদিকদেরকে মারা না যায়, বাকি যে ডাকসু 2টা ছেলেকে মারলো, এই অন্যদেরকে মারলো, সেটা তাহলে মারা যায়, মানে এটা মবকে একটা সিলেক্টিভ জিনিস নাকি? তো এই যে এরকম দুই দল কি একটা সহিষ্ণুর জায়গায় আসতে হবে, সংলাপ করতে হবে, সংঘর্ষ বাদ দিতে 30 হবে। সেকেন্ডে শেষ করব। না আমি যেই কথাটা বলতে চাই সর্বশেষ, যেটা হচ্ছে যে বাংলাদেশে যত মিথ্যার রাজনীতি আছে এই মুহূর্তে, যত ধরনের মিথ্যা আছে, যত ধরনের স্লাট শেমিং আছে, এবং নারীদেরকে যেভাবে সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করা যায়, সবচেয়ে বেশি গালাগালির যে কাজগুলো, সেই কাজগুলো বর্তমানে জামাত শিবির করতেছে। এবং তাদের এখানে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের নারীরা যেন রাজনীতিতে না আসে, নারীরা যেন রাজনীতিতে মানে আসতে ভয় পায়, সেই পরিবেশটা ক্রিয়েট করা। তো আমরা চাই যে তাদের সেই শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা যেই মানে অনেক সৎ পথে ধন্যবাদ তারা শ্যামল, পরিচালিত মিনহাজ হবে। এবং জাহিদকে। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইউসিবি টু দ্য পয়েন্ট এতক্ষণ ধরে দেখছিলেন আপনারা, এবং দেখতেই পেলেন আসলে টকশোর কি অবস্থা। কিন্তু সেই 3 দলে কিন্তু মুখে মুখে রাজনৈতিক সহাবস্থানের কথা বলে, কিন্তু বাস্তবে যার কোনো ভিত্তি নেই। আমরা আসলে এইসব আর দেখতে চাই না। আমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই, যেন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে এবং নোংরা রাজনীতিতে জড়িয়ে না পড়ে। বাংলাদেশের রাজনীতি হোক সুস্থ, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।